নমস্কার। কথার কোলাজে আজকের সান্ধ্য আসরে আপনাদের সবাইকে স্বাগত, আমন্ত্রণ। এক্ষেত্রে আজকে শুরু করার আগে একটা কথা বলি। কথাটা আমি প্রায়ই বলি, আজকে আবার বলার প্রয়োজন হয়েছে। এই ইউটিউব প্রণালীতে আমি যা বলি সেটা আমার ব্যক্তিগত পছন্দ, মতবাদ। শুধু তাই নয়, এটা ইতিহাস নির্ভর। ইতিহাসের বিকৃতি আমি করি না। আমার কোনো প্রতিবেদন কারুর পছন্দ না হতে পারে, তিনি নিশ্চয়ই নেতিবাচক সমালোচনা করবেন। নেতি ইতি দুটোই সমৃদ্ধ করে। নেতি নেতি করেই তো অস্তিতে পৌঁছতে হয়। কিন্তু অশালীন শব্দবন্ধ দেখলে বড় কষ্ট হয়, নিজের জন্য না, আমাদের এই উত্তর পুরুষদের জন্য। মনে হয় ভালো ভাষা, শালীন শব্দ, ঠিক উপযুক্ত সমালোচনা করতে গেলে যে ধরনের পরিস্থিতি, পরিবেশ, রুচি, মানসিকতা এবং সেই সঙ্গে একটি ছোট্ট শব্দ ব্যবহার করছি, অপরাধ নেবেন না, শিক্ষার প্রয়োজন, সেটা হয়তো এরা কোনো কারণে পান না। তাই জন্য অশালীন শব্দবন্ধ একজন বৃদ্ধ সম্বন্ধে করতে এদের এতটুকু আটকায় না। করবেন না। সেটা না করে আপনার যদি কিছু বলার থাকে সেটা যথোপযুক্তভাবে বলুন। আমি আমার সাধ্যমতো বিষয়টা নিয়ে ভাবব। নমস্কার। শুরু করি আজকের বিষয়। আজকের বিষয় হলো রবীন্দ্রনাথ এবং তার নাইট উপাধি স্যার রবীন্দ্রনাথ টেগোর। এইটা তিনি ত্যাগ করেছিলেন। ত্যাগ করেছিলেন কেন? জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে। রবীন্দ্রনাথ ঠাকুর 22শে মে 1919 সালে শান্তিনিকেতনে থাকাকালীন জালিয়ানওয়ালাবাগে নির্মম হত্যাকাণ্ডের খবর পান এবং 27শে মে নাইট উপাধি ত্যাগ করে বড়লাট লর্ড চেমসফোর্ডকে চিঠি লেখেন। 1919 সালের 10ই মার্চ কুখ্যাত রাউলাট রিপোর্ট, যেটা রাউলাট আইন বলবৎ করা হয়, যেটা পরাধীন মানুষের উপর বর্বরতা, নির্যাতনের হাতিয়ার হিসেবে। এই সময় নানা ঘটনার পরিপ্রেক্ষিতে পাঞ্জাব একটু উত্তপ্ত ছিল। অমৃতসরে 13ই এপ্রিল ডাকা হয় এক প্রতিবাদ সভা এই রাউলাট রিপোর্টের বিরুদ্ধে। রেগিনাল্ড ডায়ার, এই রেগিনাল্ড নামগুলোই বোধহয় সাংঘাতিক। আইভানোর সেই রেগিনাল্ডকে মনে আছে? কি প্রচণ্ড অত্যাচারী ছিল। রেগিনাল্ড ডায়ার সেনাবাহিনীর ভারপ্রাপ্ত জেনারেল, বিনা প্ররোচনায় জালিয়ানওয়ালাবাগের চারিদিকে পাঁচিল ছিল, পারাবার জায়গা ছিল না, গুলি চালনার আদেশ দেন। সরকারি হিসেবে অসহায় 379 জন মানুষ মারা যায়। বেসরকারি হিসেবে আসল সংখ্যা অনেক বেশি। এই সময় ও ডায়ার ওইখানকার ভারপ্রাপ্ত গভর্নর ছিলেন। তিনিও সমান অপরাধী এবং নৃশংস কাজে অংশগ্রহণ করেছিলেন। ওই দিন ছিল বৈশাখী পূর্ণিমা, শিখেদের, পাঞ্জাবিদের একটা উৎসবের দিন। বৈশাখী পূর্ণিমার আনন্দোৎসব পরিণত হলো শ্মশানের স্তব্ধতায়। গান্ধী এই সময় রবীন্দ্রনাথ এই সময় প্রথমে ভাবেন সেন্ট এন্ড্রুজকে দিয়ে তিনি চিঠি পাঠান গান্ধীর কাছে, যাও গিয়ে বলো আমি এবং মহাত্মাজি, উনি তখনও মহাত্মাজি বলেছেন, উনি শেষ অবধি বলেছেন, মানুষটা তো অদ্ভুত পরিশীলিত ছিলেন, গিয়ে বলো যে আমরা যদি একসঙ্গে প্রতিবাদ করি দিল্লিতে, তাহলে কিছু একটা ব্যবস্থা হবে এই নৃশংসতার। গান্ধী বললেন, না, আমি এখন প্রতিবাদে অংশগ্রহণ করব না,
কেননা এখন ব্রিটিশ গভর্নমেন্টকে বিরক্ত করা উচিত হবে না। ব্রিটিশ গভর্নমেন্টের নুন খেয়েছেন তো, তাই বিরক্ত করা উচিত হবে না, পরিষ্কার জানালেন। স্তব্ধ হয়ে গেলেন রবীন্দ্রনাথ। তিনি এটা আশা করেননি গান্ধীর কাছ থেকে। কেন করেননি তিনি জানেন। তার পরবর্তীকালে তো মানুষ গান্ধীকে চিনেছে, সে সময় হয়তো গান্ধীর হাফ নেকেড ফকিরের ছদ্মবেশ এতটাই দৃঢ় ছিল, তাকে চেনা যায়নি। রবীন্দ্রনাথ কলকাতায় এলেন। কলকাতায় এসে সিআর দাসের সঙ্গে দেখা করলেন। সিআর দাসকে বললেন একটা সভা ডাকো, যে সভায় আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। সিআর দাস দায়িত্ব নিলেন না, ঝেড়ে ফেলে দিলেন, রাজি হলেন না। রবীন্দ্রনাথ প্রশান্ত মহলানবিশকে দিয়ে চিঠি পাঠালেন, কোনো লাভ নেই। রবীন্দ্রনাথ একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলার নীতি নিলেন। রবীন্দ্রনাথ একটি চিঠি লিখলেন অত্যন্ত ওজস্বী ভাষায়। চিঠি লিখে বড়লাট চেমসফোর্ডকে, লর্ড চেমসফোর্ডকে চিঠি লিখে জানালেন, আমি তোমাদের এই নিরীহ মানুষকে হত্যা করেছ যারা, সেই সরকারের হাত থেকে আমি কোনো নাইট উপাধি, স্যার উপাধি নিতে অপারগ, উপাধি ফেরত দিলেন। কিছু ইংরেজ অফিসার চেষ্টা করলো কোনো রকমে যদি উপাধিটা তাকে গুছিয়ে দেওয়া যায়, কারণ ফেরত দিলে তো বিরাট অপমান, রানীর অপমান। রবীন্দ্রনাথ দৃঢ় হয়ে রইলেন এবং তিনি যে ভাষায় চিঠি লিখলেন, তিনি অশ্লীলতা বা অশালীন শব্দ ব্যবহারের একেবারে পরিপন্থী কোনোদিন করেননি। আমি রবীন্দ্র রচনাবলী যেটুকু পড়েছি তাতে কোথাও এতটুকু তার এমন কোনো ভাষা পাইনি যেটিকে বাদ দেওয়া যেতে পারে। তো রবীন্দ্রনাথ তার ভাষার এন্ড্রুজ চিঠিটা পড়ে বলেছিলেন একটু মোলায়েম করতে। রবীন্দ্রনাথ রেগে যান। রবীন্দ্রনাথের রাগ খুব কশ্চিৎ কখনো। রবীন্দ্রনাথ রাগ করতে জানতেন না। রবীন্দ্রনাথ চিঠি লেখেন। গান্ধী কি বলল জানেন? কত বড় দুঃসহ স্পর্ধায় রবীন্দ্রনাথের মতো মানুষকে বলা যেতে পারে এই চিঠি তাঁর অকালপক্কতা। অকালপক্কতা। রবীন্দ্রনাথ কোনো কিছুতেই কথা শোনেননি, শোনার কথাও না। তিনি তার প্রতিবাদ জারি রাখলেন। এন্ড্রুজ, প্রশান্ত মহলানবিশ এরকম কয়েকজন তাকে সমর্থন করল। তখন জানাজানি হবার পর অবশ্য সারা দেশে প্রচুর রাজনৈতিক তাপোত্তাপের খেলা শুরু হয়। কিন্তু রবীন্দ্রনাথ যে এই কাজটা করলেন, এই কাজটাকে নায়ক নামে একটি পত্রিকা, সে পত্রিকা বলল যে এই রবীন্দ্রনাথ যে কাজটা করেছেন তাতে এমন কিছু ব্যাপার নয়, কেননা এটা রবীন্দ্রনাথের নিজের কি সুবিধে হয়েছে জানি না, দেশের কোনো সুবিধে হয়নি। একটা স্বাধীন, একটা পরাধীন দেশে একটা এত বড় ক্ষমতাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ নিজেকে প্রতিবাদের এত বড় নিশান উড্ডীন করলেন, সেটাতে বললেন না স্বাধীনতার মানে দেশের কোনো উপকার হয়নি। এই বর্জন মূলত, এবার কংগ্রেস তো আগে থেকেই সাথ দেয়নি। গান্ধী তো প্রথম থেকেই বলেছিল আমরা এর মধ্যে নেই, আমি এখন বিরক্ত করব না। সিআর দাস ঘাট থেকে ঝেড়ে ফেলে দিয়েছিলেন। বামপন্থীরা কি বললেন? বামপন্থীরা এই সময় ছিলেন না, তার পরবর্তী সময়ে এসে বললেন এই বর্জন মূলত একটি ব্যক্তিগত রাজনৈতিক, ব্যক্তিগত নৈতিক প্রতিবাদ। এর নেপথ্যে কোনো কাঠামোগত রাজনৈতিক শ্রেণী সংগ্রামের কর্মসূচি ছিল না। শ্রেণী সংগ্রাম ওদের যে বলে গেছেন মহাপ্রভু, তার বাইরে তো ওরা যেতে পারেন না। আর সবাই ভুল, বিবেকানন্দ ভুল, নেতাজি ভুল, রবীন্দ্রনাথ ভুল, রামকৃষ্ণ ভুল, সবাই ভুল। শুদ্ধ ঠিক ওই জার্মান সাহেব। পরবর্তীকালে বামপন্থী সাহিত্যিক ও তাত্ত্বিকেরা যেমন মুজফ্ফর আহমেদ পরবর্তীতে বললে, মার্ক্সবাদী সমালোচকেরা
রবীন্দ্রনাথের সমাজ মানস্কতাকে ও সাম্রাজ্য বিরোধী অবস্থানকে, সংস্কারবাদী উদারনৈতিক দর্শনকে সাধুবাদ জানালেন, কিন্তু বললেন এই দর্শনে কোনো আমূল পরিবর্তন হবে না। সুতরাং এই বিষয়টি সম্পূর্ণ নয়, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এখনও বিচ্ছিন্ন ঘটনা কথাটা ওরা ভীষণ 34 বছরে এতবার বলেছেন যে আমার আর মনে নেই, এতবার বলেছেন। এই হলো রবীন্দ্রনাথের নাইট উপাধি ত্যাগ। রবীন্দ্রনাথের স্বদেশ চেতনা নিয়ে অনেকের অনেক রকম সমস্যা আছে। আমরা ছোটোবেলায়, তখন তো রবীন্দ্রনাথ কিছুদিন আগে তার দেহ রক্ষা করেছেন, আমরা শুনতাম তিনি একেবারেই স্বদেশপ্রেমী, সেরকম কিছু নয়। কিন্তু পরবর্তীকালে যখন তার রাজনৈতিক বইগুলো দেখলাম, জানলাম সেই সম্বন্ধে, অবাক হয়ে গেলাম যে রবীন্দ্রনাথের মতো নীরবে এত বড় প্রতিবাদ বোধহয় কেউ করেনি, যেটা নাইটহুড ত্যাগ করা। একটি পরাধীন দেশের কবির পক্ষে একটি প্রতাপশালী ইউরোপীয় সরকারকে পরিষ্কার জানিয়ে দিলেন, প্রত্যাখ্যাত, তোমাদের প্রত্যাখ্যান করলাম। এই ক্ষমতার তুলনা হয় না। নমস্কার।